ইউনিক স্কুলে স্বাগতম। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হতে আমরা দুটি ক্লাস নিব। প্রথম ক্লাসে আমরা কিছু তত্ত্বীয় অংশের এমসিকিউগুলো সমাধান করব। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের গাণিতিক এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু জানিয়ে দাও আমার ভয়েস ঠিক আছে কিনা। আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসে আমরা গ্রুপে দিয়ে দাও, ফাইন, গ্রুপে দিয়ে দাও। ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটি চ্যাপ্টার এমসিকিউ সমাধান করে দেওয়ার জন্য। তো এই ক্লাসগুলো তোমরা যারা এইচএসসির শিক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষার্থী বা যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, সবাই ক্লাসটি দেখতে পারবা। তবে প্রত্যেকটি ক্লাসে দুটি অংশ থাকবে। প্রত্যেকটি চ্যাপ্টারের একটিতে আমরা তত্ত্বীয় অংশের এমসিকিউ, পরবর্তী অংশে গাণিতিক অংশের যে এমসিকিউ রয়েছে এগুলো সমাধান করব। তো 15টি করে মোট প্রতি অধ্যায় হতে 30টি এমসিকিউ আমরা সমাধান করব। তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা একটু নিজেদের ওয়ালে ক্লাসটি শেয়ার করে দাও। আমরা 30 মিনিটের মধ্যেই এই ক্লাসটি শেষ করব। তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা তোমাদের নিজেদের ওয়ালে এবং তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও। যারা ফার্স্ট ইয়ারে এবং যারা পরীক্ষার্থী রয়েছে সবাই ক্লাসটি দেখতে পারবা। এখানে প্রতিটি এমসিকিউ আমরা ব্যাখ্যা সহকারে এবং অপশন টেস্ট সহ আমরা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত তোমরা যদি ক্লাসটি দেখো, আশা করছি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 50% এমসিকিউ অর্থাৎ তত্ত্বীয় অংশের সকল এমসিকিউ তোমরা সমাধান করতে পারবা। আমাদের প্রথম এমসিকিউটি এটি সহজ। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি নিচের কোন দেশে? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি নিচের কোন দেশে? তোমরা যারা এই প্রশ্নের উত্তর পারো তারা কমেন্টে জানাও। সবারই জানার কথা আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে ইতালিতে। দ্বিতীয় প্রশ্নটি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? লেনদেন, জাবেদা, খতিয়ান, দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? তোমরা যারা ক্লাসটি দেখতেছো কমেন্টস করতে চাও বা আনসার জানাতে চাও, তারা দুইয়ের যেটা হয়, দুইয়ের মনে করো সি, ডি, বি, এ এরকম অপশনটা লিখতে পারো। সিরিয়াল নাম্বার লিখে অপশনটা তোমরা লিখতে পারো। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি আদিয়াত বলতেছে কি বি। আচ্ছা, আরও কয়েকটি কমেন্ট, আরও কয়েকজনের উত্তর নিব আমরা। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি, লেনদেন। হ্যাঁ, সুকান্ত, সবার উত্তর ভুল। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে কি? দুতরফা দাখিলা পদ্ধতি। আর যারা লেনদেন বলতেছ, এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তি কি? তখন হবে লেনদেন। কারণ লেনদেন হলে আমরা দুই দিকে পরিবর্তন করতে পারি, ডেবিট এবং ক্রেডিট। তাহলে যখন বলবে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, তখন উত্তর আসবে দুতরফা দাখিলা পদ্ধতি। আর দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি? তখন উত্তর করতে হবে লেনদেন। আজকের প্রশ্নের উত্তর হচ্ছে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, দুতরফা দাখিলা পদ্ধতি। তৃতীয় প্রশ্নটি, 3 নম্বর প্রশ্নটি, হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। পরীক্ষায় মুখ্য না দিয়ে প্রধানও দিতে পারে, মুখ্য না দিয়ে প্রধান উদ্দেশ্য দিতে পারে। হিসাব বিজ্ঞানের মুখ্য বা প্রধান উদ্দেশ্য আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, আর্থিক অবস্থা নিরূপণ, আয় ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ।
হ্যাঁ 3 দিয়ে আনসার করো, 3 দিয়ে এখানে যেটা অপশন তোমাদের কাছে সঠিক মনে হয় সেটা আনসার করো। হিসাব রক্ষণের মুখ্য উদ্দেশ্য আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, আর্থিক অবস্থা নিরূপণ, আয় ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ। তিন নম্বর প্রশ্নটার আনসার চাচ্ছি সবার কাছ থেকে। আয় ব্যয় নির্ণয়, অনেকেই বলতেছে আলবি ডি, কলি সি, আর তানভীর সুকান্ত সি বলতেছে। গৌরব বলতেছে হিসাব রক্ষণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা, আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা। আর্থিক অবস্থা নিরূপণ, ব্যয় নির্ণয় এগুলো প্রাথমিক, ব্যয় নিয়ন্ত্রণ প্রাথমিক উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা, লেনদেন লিপিবদ্ধ করে ওই তথ্যটা হিসাব তথ্যের ব্যবহারকারীদের নিকট কি করা, উপস্থাপন করা। এবার আসা যাক 4 নম্বর প্রশ্ন, সরকারের আয়ের অন্যতম উৎস কি? সরকারের আয়ের অন্যতম উৎস ভ্যাট, আয়কর, আবগারি শুল্ক। 4 নম্বর প্রশ্নটি অপশন সহ আনসার করো। তোমরা 4 লিখে অপশনটা লিখলে হবে। সরকারি আয়ের অন্যতম উৎস ভ্যাট, আয়কর, আবগারি শুল্ক। হ্যাঁ গৌরব বলতেছে ডি। আচ্ছা আমরা একটু দেখি, ভ্যাট হচ্ছে যে কোনো পণ্যের উপর নেওয়া হয়, অর্থাৎ ভ্যাটটা হচ্ছে স্বাভাবিক। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ভ্যাট আর আবগারি শুল্কের মধ্যে পার্থক্য আছে একটু। ভ্যাটটা হচ্ছে আমরা যে সমস্ত পণ্য ব্যবহার করি সবগুলো পণ্যের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভ্যাট থাকে। অনেক সময় আমরা যখন কোনো ভালো রেস্টুরেন্টে বা কোনো ভালো শপিং মলে কাপড় কিনতে যাই বা কেনাকাটা করতে যাই, তখন পণ্যের দামের সাথে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ হারে আমাদেরকে কি ভ্যাট প্রদান করতে হয়। আবার কিছু কিছু পণ্যের সাথে ভ্যাট দিতে হয় না, কিন্তু ওই মূল্যের মোট দামের সাথে অনেক সময় ভ্যাটটা অন্তর্ভুক্ত থাকে। আলাদা করে দিতে হয় না বলে আমরা অনেক সময় এটা নিয়ে তেমন চিন্তা করি না। তাহলে ভ্যাট হচ্ছে বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে সরকারকে প্রদান করতে হয়। আর আবগারি শুল্ক হচ্ছে নির্দিষ্ট কিছু বিলাসবহুল পণ্যের জন্য সরকার ব্যবহার বা ওই ধরনের পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য সরকার নির্দিষ্ট কিছু পণ্যের উপর কি দেয়, ভ্যাট আরোপ করে বা শুল্ক আরোপ করে। এটাই হচ্ছে আবগারি শুল্ক। যেমন দেখবা যে মদের লাইসেন্স সব কানে থাকে না, বিভিন্ন 5 স্টার 4 স্টার এরকম অনেক লাক্সারিয়াস যে হোটেলগুলো থাকে বা ক্লাব বার এই ধরনের প্রতিষ্ঠানে থাকে। তো মদ হচ্ছে একটা বিলাস মানে পণ্য, এটা সবাই কিন্তু মদ পান করে না বা অ্যালকোহল পান করে না। বা দামি গাড়ি, ওই ধরনের গাড়ি কিন্তু সবাই কি ব্যবহার করে না, নির্দিষ্ট কিছু শ্রেণীর লোক বা শ্রেণী এটা ভোগ করে বা এটা সুবিধা গ্রহণ করে। তাহলে নির্দিষ্ট শ্রেণীর কিছু বিলাসবহুল পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য সরকার আলাদাভাবে কিছু পণ্যের উপর অতিরিক্ত স্বাভাবিক শুল্কের ছাইতে অতিরিক্ত কিছু কি শুল্ক আরোপ করে, যাকে আবগারি শুল্ক বলা হয়। তাহলে এই আয়কর হচ্ছে কি ব্যক্তিগত ইনকামের উপর সরকার, নিট ইনকামের উপর সরকার যে ট্যাক্সটা নিয়ে নেয় জনগণের কাছ থেকে, সেটাই হচ্ছে কি আয়কর। তাহলে তিনটাই হচ্ছে কি সরকারি আয়ের অন্যতম উৎস। এখানে অপশন হচ্ছে যারা ডি দিছ তাদের অপশন ঠিক আছে, তাদের উত্তর ঠিক আছে। এবার আসো হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় আর্থিক তথ্যকে কি নামে অভিহিত করা হয়? মৌলিক তথ্য, হিসাব তথ্য, আর্থিক প্রতিবেদন, আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানে ব্যবসায়ের যাবতীয় আর্থিক তথ্যকে কি নামে? এই 5 নাম্বার অপশনটা, 5 নাম্বার যে সিরিয়ালটা আছে এটার অপশনটা লিখো, 5 লিখে কমেন্টে এখানে যেটা উত্তর হয় সেটা লিখলে হবে। এ বি সি। হিসাব বিজ্ঞানের ব্যবসায়ের যাবতীয় আর্থিক তথ্যকে কি নামে? হিসাব তথ্য।
আর্থিক তথ্যকে কি নামে অভিহিত করা হয়? হিসাব তথ্য। হ্যাঁ, এবার আসো হিসাব তথ্যের ব্যবহারকারী কে, অভ্যন্তরীণ হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে, এই বিষয়টা একটু আমরা একটু বিশদভাবে জানবো। হিসাব তথ্যের ব্যবহারকারী দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে অভ্যন্তরীণ, অন্যটি হচ্ছে কি বাহ্যিক। অভ্যন্তরীণ, বাহ্যিক। তো অভ্যন্তরীণ আমরা কেমনে মনে রাখবো? দেখো, অভ্যন্তরীণ হচ্ছে এক শব্দে মনে রাখতে পারবো যারা ব্যবসায়ী ডিসিশন মেকার, অর্থাৎ যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যারা নেতৃস্থানীয়, যেমন ম্যানেজার, সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সারি ব্যবস্থাপক। সারি মানে এক সারিতে একই ধরনের ক্ষমতা। সারি ব্যবস্থাপক মানে তারা আবার সারি ভরে বসে থাকে না, তাদের ক্ষমতা এবং অবস্থান একই পর্যায়ে, তাদেরকে সারি ব্যবস্থাপক বলা হয়। যেমন একটা প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ বা বিপণন বিভাগ, উৎপাদন বিভাগ থাকতে পারে। এই সকল বিভাগের একজন করে আবার প্রধান থাকে। এই সকল বিভাগের প্রধানদের ক্ষমতা ওই বিভাগকে নিয়ন্ত্রণ করা, স্ব বিভাগকে নিয়ন্ত্রণ করা। তাহলে তাদের ক্ষমতা এবং অবস্থান প্রায় একই। এই জন্য সারি ব্যবস্থাপক কি, এরাও কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এরা অভ্যন্তরীণ। তাহলে একটা বিষয় মনে রাখবা, যত প্রকার ব্যবসা আছে তাদের মধ্যে হতে এক মালিকানা কারবারের মালিক হচ্ছে অভ্যন্তরীণ, এক মালিকানা কারবারের মালিক। আর যত নেতা আছে কর্মী ভাদে যত, যেমন সুপারভাইজার, তারপর সারি ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, প্রধান ব্যবস্থাপক, প্রধান হিসাব রক্ষক, এরা সবাই কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিকটা হচ্ছে একটা ওয়ার্ডের মাধ্যমে মনে রাখবো, স্লাইস এস, একটা ওয়ার্ডের মাধ্যমে মনে রাখবো, সংক্ষিপ্ত SLICE, স্লাইস জিপি। স্লাইস জিপি দিয়ে বাহ্যিক। তাহলে দেখো, মালিকদের মধ্যে হতে শুধু এক মালিকানা কারবারের মালিক অভ্যন্তরীণ, আর যত নেতা আছে কর্মচারী বাদে প্রধান হিসাব রক্ষক, প্রধান ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সারি ব্যবস্থাপক, সুপারভাইজার, সবাই হচ্ছে কি প্রধান হিসাব রক্ষক না দিয়ে আন্তঃনিরীক্ষকও দিতে পারে। হ্যাঁ, কর্মচারী বাদে আর যারা আছে সবাই অভ্যন্তরীণ। মালিকদের মধ্যে শুধু এক মালিকানা কারবারের মালিক অভ্যন্তরীণ, আর যত মালিক আছে সবাই বাহ্যিক। যেমন যৌথ মূলধনী, অংশীদারি কারবারের যত মালিক আছে সবাই বাহ্যিক। কারণ যৌথ মূলধনী কারবারের সবাই ব্যবসা পরিচালনা করে না। এক মালিকানা কারবারের মালিক সে নিজে মাইক, নিজে ব্যাটারি, সে সব কিছু করে, সেজন্য সে অভ্যন্তরীণ। কিন্তু যৌথ মূলধনী কারবারে মালিকানা থেকে ব্যবসা পৃথক, সেজন্য তাদের যে মালিকানা তারা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। তাহলে মালিকদের মধ্যে হতে এক মালিকানা অভ্যন্তরীণ, আর যত মালিক আছে সবাই বাহ্যিক। আর যারা সিদ্ধান্ত নিতে পারে নেতা ব্যবসায়ীর, তারা অভ্যন্তরীণ। যেমন প্রধান ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সারি ব্যবস্থাপক, সুপারভাইজার, প্রধান হিসাব রক্ষক বা আন্তঃনিরীক্ষক। আর স্লাইস জিপি দিয়ে আমরা কি মনে রাখবো? বাহ্যিক সবগুলো। এস দিয়ে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার কি অংশীদারও এক প্রকার, এটা শেয়ার হোল্ডার মানে কয়েকজন মিলে করে। যৌথ মূলধনী, যৌথ মূলধনীতে আবার পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড, সবাই হচ্ছে কি বাহ্যিক। এল দিয়ে ল্যান্ডার্স। ল্যান্ডার্স হচ্ছে কি ঋণ প্রদানকারী। আর ঋণ প্রদানকারী মানে তোমাকে যে টাকা দেয়, টাকা ধার দেয়, বা তোমাকে যে ঋণ দিয়ে ব্যবসা করার সহযোগিতা করে, ঠিক আছে, সেও বাহ্যিক। ইনভেস্টর, আই দিয়ে ইনভেস্টর, বিনিয়োগকারী, সেও বাহ্যিক। সি দিয়ে ক্রেডিটর্স, পাওনাদার বৃন্দ, তোমার থেকে যে টাকা পাবে তোমার পাওনাদার, এরাও তোমার হিসাব তথ্য জানতে পারবে, কিন্তু তারা বাহ্যিক, তারা সরাসরি দেখতে পারবে না, তারা তুমি প্রকাশ করলে তারপর দেখতে পারবে। তাহলে ক্রেডিটর। ই দিয়ে এমপ্লয়ি। এমপ্লয়ি মানে হচ্ছে কি কর্মচারী। জি দিয়ে গভর্নমেন্ট, সরকার। পি দিয়ে পাবলিক। পাবলিক মানে কি আমজনতা। যেমন দেখবা যে ব্যাংকের লাভ লস মানে সাধারণ একজন পাবলিক সে জানতে চায়, কিন্তু তার ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। এমনি আমরা স্বাভাবিক অবস্থায় যদি মনে করো ব্যবসার সাথে সম্পৃক্ত না এরকম কোনো ব্যক্তি যদি ব্যবসায়িক লাভ লস জানতে আসে বা হিসাব তথ্য, আর্থিক বিবরণী দেখতে আসে, তখন আমরা বলবো যে আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছি। এটা আসলে আধুনিক ব্যবসা এরকম বলা যাবে না। দেশের জনগণ চাহিদা মাত্র তোমার ব্যবসায়ের লাভ লসের যে হিসাবটা, এটা তাদেরকে কি দেখাতে তুমি বাধ্য আধুনিক হিসাব অনুযায়ী। তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারী দুই প্রকার, একটা অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহ্যিক। তাহলে পি দিয়ে পাবলিক বা আমজনতা। এখানে আরও কয়েকটা বিষয় আছে। আগ্রহী ব্যক্তিবর্গ। আগ্রহী ব্যক্তিবর্গ মানে হচ্ছে পাশের বাসার আন্টি, ওই যে
মানে তোমার ওনার ছেলের রেজাল্ট কি এটা দেখে না, তোমারটা কীরকম এটা উনি বেশি খোঁজ নেয়, এটাও আগ্রহী ব্যক্তিবর্গ। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান ওনার কোনো স্বার্থ নাই, কিন্তু উনি সবসময় তোমার প্রতিষ্ঠানের খোঁজখবর রাখে। আগ্রহী ব্যক্তিবর্গ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরাও কি বাহ্যিক। আর বহিনিরীক্ষকটাও কি বাহ্যিক। আন্তঃনিরীক্ষক হলে অভ্যন্তরীণ, বহিনিরীক্ষক হলে কি বাহ্যিক। তাহলে বাহ্যিকগুলো আমরা সংক্ষেপে মনে রাখার জন্য একটা লাইন এই ওয়ার্ডটা /জিপি। আর অভ্যন্তরীণটা এক মালিকানা কারবারের মালিক এবং যারা নেতা, যারা সিদ্ধান্ত নিতে পারে, উপরের লেভেলে থাকে, তারা অভ্যন্তরীণ। তাহলে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণে কী কী আছে দেখো, পাওনাদার, কর কর্তৃপক্ষ, মালিক, ব্যাংক। হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, এখন আমি তো এখানে ছন্দটা বলে দিলাম, এখান থেকে তোমরা উত্তরটা করো। 6 নম্বরের কী হবে, অভ্যন্তরীণ ব্যবহারকারী কোনটা হবে? পাওনাদার, বাহ্যিক, কর কর্তৃপক্ষ, মালিক, ব্যাংক, কোনটা হবে? হ্যাঁ, আলবি বলতেছে সি, আলবি বলতেছে সি। হ্যাঁ, আর কেউ? গৌরব বলতেছে সি। হ্যাঁ, এখানে যেহেতু মালিক, এক মালিক, যেহেতু কোন ব্যবসায়ের মালিক বলা নাই, তাহলে আমরা ধরে নিব এক মালিকানা কারবারের মালিক। যদি বলতেছে যৌথ মূলধনী কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডার, সরাসরি মালিক বললে আমরা এক মালিকানা কারবারের মালিক ধরবো, কারণ যৌথ মূলধনী কোম্পানির মালিকানাটা শেয়ার হোল্ডারদের মধ্যেই থাকে। তো আবার যদি বলে যে যৌথ মূলধনী কোম্পানির মালিক, তখন কিন্তু আমরা অভ্যন্তরীণ লিখতে পারবো না। মালিকদের মধ্যে শুধু এক মালিকানা কারবারের মালিক কি অভ্যন্তরীণ, আর যত মালিক আছে সবাই কি বাহ্যিক। যেহেতু এখানে এক মালিকানা উল্লেখ নাই বা যৌথ মূলধনীয় বলা নাই, সেজন্য আমরা ধরে নিব কি এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাকিতে পণ্য বিক্রয় হলে কোন ধরনের লেনদেন? বাকিতে পণ্য বিক্রয় হলো কোন ধরনের লেনদেন? নগদ, অদৃশ্য, আন্ত, বহি লেনদেন। বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, সাথের অপশনটা লিখো। বাকিতে পণ্য বিক্রয়, এটা তো নগদ হবে না, অদৃশ্য হবে না, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। আন্ত না বহি লেনদেন? বহি লেনদেন। আন্ত লেনদেন হচ্ছে ব্যবসার সাথে, মালিকের সাথে ব্যবসায়ের যে লেনদেনগুলো হয়, অর্থাৎ কারবারের মধ্যকার যে লেনদেনগুলো হয় মালিক এবং কারবারের সাথে, এগুলো আন্তঃলেনদেন। আর বহি লেনদেন হচ্ছে এখানে তৃতীয় কোনো পক্ষের সাথে ঘটনা ঘটছে। বাকিতে পণ্য বিক্রয়, আমি দেনাদারকে বিক্রি করছি, বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়, তাহলে এটা বাইরের লেনদেন, ব্যবসার সাথে অন্য কোনো পক্ষের, তৃতীয় কোনো পক্ষের লেনদেন, তাহলে বহি লেনদেন। নিচের কোনটি অনগদ লেনদেন? নিচের কোনটি অনগদ লেনদেন, এটা গুরুত্বপূর্ণ। 8 নাম্বারটা সবাই একটু উত্তর করার চেষ্টা করি আমরা। নিচের কোনটি অনগদ লেনদেন? প্রাপ্ত কমিশন, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত সুদ, নগদ বাট্টা। নিচের কোনটি অনগদ লেনদেন? নিচের কোনটি অনগদ লেনদেন? প্রাপ্ত ভাড়া। তাহলে প্রাপ্ত কমিশন টাকা পাইছি, প্রাপ্ত ভাড়া নগদে, প্রাপ্ত সুদও নগদে। এখানে নগদ বাট্টা অনগদ লেনদেন, এটা এই ধরনের একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। নগদ বাট্টা অনগদ লেনদেন। কেন অনগদ লেনদেন? দেখো, আমরা এসএসসিতে শিখছি নগদান বইতে সকল প্রকার নগদ লেনদেন লিপিবদ্ধ হয় না। নগদান বইতে এমন একটা লেনদেন লিপিবদ্ধ হয় যেটা অনগদ, যেমন নগদ বাট্টা। নগদ বাট্টা আবার 2 প্রকার, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। ধরো আমি তোমার কাছ থেকে 15,000 টাকা পাই, পূর্ণ নিষ্পত্তির মাধ্যমে আমি তোমার থেকে 14,000 টাকা নিলাম। তাহলে এখানে যে তোমাকে 1,000 টাকা ডিসকাউন্ট বা ছাড় দিলাম আমি, এই টাকাটা নগদে কোনো ট্রানজ্যাকশন হয়নি বা নগদ লেনদেন সংগঠিত হয়নি। কীভাবে দেখো, নাকি তুমি এরকম করছো, আমাকে আগে 15,000 টাকা দিয়ে দিছো, তারপর আমি তোমাকে ওইখান থেকে 1,000 টাকা ফেরত দিয়ে দিছি। না, আসলে ঘটনা এরকম ঘটনায় তুমি দেওয়ার সময় 1,000 টাকা মাইনাস করে আমাকে 14,000 টাকা দিছো। তাহলে 1,000 টাকার কোনো লেনদেন এখানে হয়নি। আর্থিক মূল্যের পরিবর্তন হয়েছে, কিন্তু নগদে কোনো লেনদেন সংগঠিত হয়নি। তাহলে আজকে থেকে মনে রাখবা, নগদ বাট্টা অনগদ লেনদেন, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়।
তাহলে নগদান বইতে দুইটা অনগদ লেনদেন লিপিবদ্ধ হয়, এখানে একটা প্রাপ্ত বার্তা আর একটা প্রদত্ত বার্তা, দুইটাকে একসাথে আমরা কি বলি, নগদ বার্তা বলি। তাহলে আজকের উত্তর হচ্ছে কি এই প্রশ্নের নগদ বার্তা। কোনটি অনগদ লেনদেন? কোনটি অনগদ লেনদেন? ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয়, চেকের মাধ্যমে ক্রয়, চেকে আসবাবপত্র ক্রয়, সুনামের অবলোপন। দেখো, সুনামের অবলোপন অনগদ লেনদেন, এটা অদৃশ্যমান লেনদেনও বলা যাবে এটাকে। যদি বলতো যে নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন, তখনও এটা আমরা আনসার করতে পারতাম। সুনাম দেখা যায় না, অবচয় অবলোপন এগুলো দৃশ্যমান নয়, অদৃশ্যমান লেনদেন। তাহলে অনগদ বললেও আসবে, অদৃশ্যমানেও আসবে। অবচয় অবলোপন এগুলো অনগদেও আসবে, অদৃশ্যমানেও আসবে। যেহেতু এখানে অনগদ বলা আছে, তাহলে অনগদ। যদি অদৃশ্যমান দেয় তখনও সেম উত্তর হতো। দ্বৈত সত্তা বলতে কোনটিকে বোঝায়? জাবেদায় লিপিবদ্ধকরণ, খতিয়ান স্থানান্তরকরণ, লেনদেনের দুইটি দিক লিপিবদ্ধকরণ। প্রত্যেকটি লেনদেন জাবেদায় লিপিবদ্ধকরণ। 10 নম্বর পাইরিন, হ্যাঁ ঠিক আছে। 9 যারা ডি দিছ তারা ঠিক আছে। 10 নাম্বারটা একটু আনসার করি আমরা সবাই। হ্যাঁ আলবি তো সব ভুল আনসার করতেছে, এর আগেও যে বেশিরভাগই ভুল। একটু দেখে শুনে আনসার কর। দ্বৈত সত্তা বলতে কোনটিকে বোঝায়? লেনদেনের দুটি দিক লিপিবদ্ধকরণ। আগে খতিয়ান আছে জাবেদা। লেনদেনের দুটি দিক, একটা ডেবিটর আর একটা কি ক্রেডিটর, অর্থাৎ ডেবিট ক্রেডিট লিপিবদ্ধকরণ। লেনদেনের দুটি দিক লিপিবদ্ধকরণ দ্বৈত সত্তা। লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে। দেখো, প্রতিটি লেনদেন দুইভাবে পরিবর্তন ঘটাতে পারে। একটা হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন, অন্যটি গুণ বা কাঠামোগত পরিবর্তন। দেখো, এ সমান এল প্লাস উই, এটা একটা হিসাব সমীকরণ না? এখানে আরেকটা হিসাব সমীকরণ লিখি আমি, এ সমান এল প্লাস উই। তাহলে প্রতিটি লেনদেন দুই ধরনের পরিবর্তন হয়, গুণ বা কাঠামোগত। একটা হচ্ছে কি গুণ বা কাঠামোগত, অন্যটি হচ্ছে নিট বা পরিমাণগত। নিট বা পরিমাণগত। তাহলে একটা গুণ বা কাঠামোগত, অন্যটি কি নিট বা পরিমাণ। গুণ বা কাঠামোগত, অন্যটি নিট বা পরিমাণগত। দেখো, প্রত্যেকটা লেনদেনে যেমন দুইটি পক্ষ, একটু আগে পড়ে আসলাম। দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? দুইটা দিক লিপিবদ্ধকরণ, মানে প্রতিটা লেনদেন দুই দিকে প্রভাব বিস্তার করবে। ঠিক হিসাব সমীকরণে প্রতিটি লেনদেন দুই দিকে প্রভাব বিস্তার করবে। দুই দিকে না, দুইটা উপাদানে। দুই দিকে হতে পারে অথবা একদিকে দুইবার হতে পারে। যেমন দেখো, গুণ বা কাঠামোগত বলতে সমানের এদিকে একটা পাশ, এদিকে একটা পাশ, এদিকে দুইবার, একবার করে কয়বার? দুইবার। অথবা এর পাশে একবার করে কি দুইবার। অর্থাৎ দুইবারই সমানের যে কোনো এক পাশে পরিবর্তন হবে, তখন তাকে গুণ বা কাঠামোগত পরিবর্তন বলবো। আর নিট বা পরিমাণগত পরিবর্তন বললে সমানের এদিকে একবার, এই দুটো উপাদান থেকে যে কোনো একটাতে একবার। তাহলে সমানের ডানে একবার, বামে আরেকবার। তাহলে দুই দিকে পরিবর্তন হলে নিট বা পরিমাণগত, আর একদিকে দুইবার। ধরো সমানের এই পাশ, এখন এই পাশ নাই, ডান পাশ ধরলাম, ডান পাশে একবার দুইবার। অথবা ডান পাশে না, বাম পাশে একবার দুইবার, তখন সেটা গুণ বা কাঠামোগত। আর উভয় পাশে একবার করে দুইবার হলে সেটা নিট বা পরিমাণগত পরিবর্তন। তাহলে দেখো, সম্পদ ক্রয় করা হলে, আমরা জাবেদা থেকে সমীকরণে যাও, একদম সহজ। সম্পদ ক্রয় করা হলে উক্ত সম্পদ আমরা কি ডেবিট করি না? আর নগদ কি ক্রেডিট করি। উক্ত সম্পদ ডেবিট, নগদান কি ক্রেডিট। তাহলে এখানে এ প্লাস আরেকটা কি অন্যদিকে এ মাইনাস হচ্ছে না? তাহলে আমাকে বলছে কাঠামোগত পরিবর্তন। কাঠামো মানে এই যে একটু আগে এই যে এতে হচ্ছে একবার এতে আরেকবারও এতে, সমানের এক পাশে। তাহলে এটা কাঠামোতে একটা পাইলাম। নগদে পণ্য বিক্রয় করলে জাবেদা কি হবে? নগদে পণ্য বিক্রয় করলে জাবেদা হবে নগদান ডেবিট আর বিক্রয় কি বিক্রয় ক্রেডিট। তাহলে নগদান হলে এ প্লাস হচ্ছে, আরেকবার বিক্রয় আই বাড়লে উই কি প্লাস হচ্ছে। তাহলে দেখো না, একবার এখানে আরেকবার উইতে, তাহলে সমানের ডানে একবার, বামে একবার। তাহলে উভয় পাশে হলে তাকে নিট বা পরিমাণগত। তাহলে এটা নিট বা পরিমাণগততে যাচ্ছে, যে এটা কাঠামোগততে নাই। ঠিক আছে, কাঠামো বা গুণ একই কথা, নিট বা পরিমাণগত কি একই কথা।
নগদ টাকা ব্যাংকে জমা দিলে, নগদ টাকা ব্যাংকে জমা দিলে ব্যাংকে বেড়ে যাবে, নগদ কমে যাবে। নগদ ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ডেবিট, ব্যাংক ডেবিট, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট মানে অ্যাসেট বাড়তেছে এ প্লাস, আর নগদান ক্রেডিট মানে এ মাইনাস। তাহলে এটাও সমানের যে কোনো এক পাশে এতে দুইবার পরিবর্তন হচ্ছে, তাহলে এটাও কাঠামোগত। তাহলে 1 আর 3। তাহলে অনেকে বলবো যে স্যার সব কি এতে পরিবর্তন হবে কাঠামোগত মানে? না, এরকম হইতে পারে না। পণ্য উত্তোলন, পণ্য উত্তোলনের যাবে দেখি উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, এইটাও সমানের এই পাশে না। তাহলে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব কমে যায়, আর ক্রয় ক্রেডিট হলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, কারণ খরচ কমে গেলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে এটাও সমানের এই পাশে না। অথবা ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটাও একবার এলে আরেকবার উইতে পরিবর্তন হচ্ছে। সমানের যে কোনো এক পাশে দুইবার হলে হবে। এটা এতে হতে হবে এমন কথা নয়, উইতে হতে পারবে, অথবা এল এবং উইতে হতে পারবে, অথবা দুইবার উইতে হতে পারবে, অথবা দুইবার এতে হতে পারবে। এক পাশে হলে গুণ বা কাঠামোগত, উভয় পাশে একবার একবার হলে সেটা নিট বা পরিমাণগত পরিবর্তন। তাহলে আমাদের এখানে এ এবং সিটাই হচ্ছে কি একদিকে পরিবর্তন হচ্ছে দুইবার। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 1 এবং 3, 1 এবং 3। গুড, যারা আনসার করেছো গুড। তাহলে 1 এবং 3 দেখো, মাইনুল ইসলাম একজন খুচরা ব্যবসায়ী, তিনি প্রতিদিন বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় করে থাকেন। তিনি প্রতিদিনের হিসাব প্রতিদিন লিপিবদ্ধ করেন। মাইনুল ইসলাম কোন ধরনের ঘটনা লিপিবদ্ধ করেন? এটা একটু আনসার করো সবাই। নগদ লেনদেন, সকল ঘটনা, অনগদ লেনদেন, আর্থিক লেনদেন। একজন খুচরা ব্যবসায়ী, তিনি প্রতিদিন বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় করে থাকেন, প্রতিদিনের হিসাব প্রতিদিন লিপিবদ্ধ করেন। হুম, 12 নম্বরটা একটু 12 আনসার কত হবে লিখো। অনগদ সকল ঘটনা, নগদ লেনদেন। 12 এ বলতেছে সুকান্ত, সুকান্ত 12 বলতেছে কি এ। দেখো মাইনুল ইসলাম কোন ধরনের ঘটনা? আর্থিক লেনদেনগুলো। এখানে শুধু ব্যবসায়ের সাথে যেগুলো রিলেটেড এগুলাই লিখেন, যেমন ঘটনা কিন্তু লেনদেন নয়, আর্থিক মূল্যের একক দ্বারা পরিমাপযোগ্য না এমন লেনদেন ঘটনাগুলো উনি কি লিপিবদ্ধ করেন না। তাহলে ঘটনা কিন্তু যেগুলো আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক মূল্যে পরিমাপযোগ্য, এই ধরনের আর্থিক লেনদেনগুলো কি লিপিবদ্ধ করেন। আর এখানে আরেকটা বিষয়, অপশন এভাবে না দিয়ে যদি এরকম বলতো, লেনদেন প্রতিনিয়ত লিপিবদ্ধ করে, প্রতিনিয়ত লিপিবদ্ধ করে, অর্থাৎ একজন ব্যবসায়ী দুইভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে পারে। একটা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, অন্যটি হচ্ছে কালীন পদ্ধতি। প্রতিদিন হিসাব যা হয়েছে তা হিসাবে লিপিবদ্ধ করে ফেলা, এটাই হচ্ছে নিত্য পদ্ধতি। আর নির্দিষ্ট একটি হিসাবকাল পরপর লেনদেন লিপিবদ্ধ করা, এটা হচ্ছে কি কালীন পদ্ধতি। তাহলে এই ধরনের যদি অপশন থাকতো তখন আমরা কি প্রতিনিয়ত, যদি প্রতিদিন যা সংগঠিত সবগুলো লিপিবদ্ধ করেন তখন আমরা নিত্য পদ্ধতি লিখতাম। কিন্তু এখানে তো অপশন এভাবে নাই। এখানে যেহেতু বলছে যে কি প্রতিদিন লিপিবদ্ধ করেন, কিন্তু কোন ধরনের বিষয়গুলো লিপিবদ্ধ করবেন, যে তিনি যেহেতু ব্যবসায়ী অবশ্যই কি আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করবেন। মাইনুল ইসলামের ব্যবসায় কোন ক্ষেত্রে হিসাব রক্ষণ, মাইনুল ইসলামের ব্যবসায়ে কোন ক্ষেত্রে হিসাব রক্ষণ সুবিধা দিয়ে থাকে? ফলাফল নির্ণয়ে, কর মওকুফে, মুনাফা অর্জনে, সামাজিক উন্নয়নে। হিসাব রক্ষণ, এই যে উনি যে একটু আগে লেনদেনগুলো লিপিবদ্ধ করতেছেন, এই বিষয়গুলো কোন ধরনের সুবিধা দিয়ে থাকে? আমরা মূলত আমাদের ব্যবসায় যে লেনদেনগুলো সংগঠিত হয় এগুলো কেন লিপিবদ্ধ করি? এগুলো লিপিবদ্ধ করার কারণ হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য। অর্থাৎ হিসাবকাল শেষে আমার চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে লাভ লস নির্ণয় করা, আর্থিক ফলাফল নিরূপণ করা। তো আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা দুইটা বিষয় আছে। আর্থিক ফলাফল, আরেকটা হচ্ছে কি আর্থিক অবস্থা। আর্থিক ফলাফল হচ্ছে বিশদ আয় বিবরণী থেকে প্রস্তুত করা পাওয়া যায়। আর্থিক ফলাফল কি নিট লাভ, মুড লাভ। আর্থিক ফলাফলের সর্বশেষ ধাপ হচ্ছে কি নিট লাভ বা নিট ক্ষতি।
আর্থিক ফলাফল পাওয়া যায় যে বিশদায় বিবরণী থেকে, যেখানে আমরা নিট লাভ বা ক্ষতি নির্ণয় করি। আর আর্থিক অবস্থা জানা যায় যে আর্থিক অবস্থার বিবরণী থেকে, যেখানে সম্পদ এবং দায়ের বিষয়গুলো আমরা লিপিবদ্ধ করি। তাহলে আর্থিক অবস্থা জানা যায় আর্থিক অবস্থার বিবরণী থেকে, আর আর্থিক ফলাফল জানা যায় বিশদায় বিবরণী থেকে। মিসেস তামান্না ব্যবসায়ের জুন মাসে সংঘটিত ঘটনাগুলো নিম্নরূপ: ব্যবসা থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা, ধারে পণ্য ক্রয় 35, ক্রয়ের ফরমাইশ প্রদান। তাহলে এটা ফরমাইশ প্রদান করছে, এখনও এটা ঘটনা, লেনদেন নয়। ব্যবসায় আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, কর্মচারীর বেতন পরিশোধ। তাহলে এখানে কত আসবে? 10,000 বাদে আর সব আসবে আর কি। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ধারে পণ্য ক্রয়, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, আসবাবপত্রের অবচয় ধার্য, কর্মচারীর বেতন পরিশোধ। মোট যোগফলটা কত হবে একটু বলো? পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, মিসেস তামান্নার লেনদেনের পরিমাণ কত? 56, 65, 1,66,000, 1,01,66,000। এটা 14 নাম্বার। 14 নাম্বার, মিসেস তামান্নার লেনদেনের পরিমাণ কত? কত হবে রে ফাইন? তাহলে 85 আর 6 দাঁড়িয়ে 35,000 টাকা। কর্মচারীর বেতন পরিশোধ, অবচয় ধার্য করা। মিসেস তামান্নার লেনদেনের পরিমাণ কত? জুবাইর বলতে সি, জুবাইর বলতেছে সি। 50, 35, এটা কত? 6 যোগ করলে 92, 94 হচ্ছে না? উত্তর তো নাই। এটার সঠিক উত্তরটা সি। 14 বলতেছে এ, তানবীর। ঋণ গ্রহণ, ধারে পণ্য ক্রয় 35,000 টাকা, ধারে পণ্য ক্রয়, ব্যবসায়ের অবচয়। এখানে সব আসবাবপত্র অবচয় ধার্য করা হলো 2,000 টাকা। কর্মচারীর বেতন, এটাও ব্যবসা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটাও লেনদেন। ধারে পণ্য ক্রয়, এটাও তো লেনদেন। আসবাবপত্রের অবচয়, কর্মচারীর বেতন। এখানে যোগফল লেনদেনটার অপশনে উত্তর নাই। এটা হচ্ছে কি, এটা ছাড়া আর বাকি সবগুলাই কি লেনদেন, বাকি সবগুলাই কি তামান্নার লেনদেন। তাইলে 50, 85, 85 আর 2 কত হয়? 87, 6 কত? 93,000। এখানে উত্তর হবে কত? 93,000। সঠিক উত্তরটা অপশনে নাই, 93,000। এই 10,000 ছাড়া সবগুলো লেনদেন। অনেকে 56,000, এটা ভুল হয়েছে। 56,000 এটা বইয়ে ভুল, ফাহিম তোলার সময় এভাবে তুলছে। এটা 93,000ই হবে, বইয়ে ভুল আছে এটা অপশন। আমরা যে বই থেকে নিছি ওই বই ভুল। চালানে উল্লেখ থাকে, সর্বশেষ যে প্রশ্নটা আছে আমাদের, চালানে উল্লেখ থাকে পণ্যের পরিমাণ, দর, ক্রেতা ও বিক্রেতার নাম, মূল্য পরিশোধের শর্ত। চালানে উল্লেখ থাকে পণ্যের পরিমাণ, ক্রেতা বিক্রেতার নাম, মূল্য পরিশোধের শর্ত। তাহলে পণ্যের পরিমাণ, দর এগুলা থাকে, পণ্যের পরিমাণ দর এগুলা থাকে, বিক্রেতার নাম থাকে, মূল্য পরিশোধের শর্ত থাকে। চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়। তো চালানের মূল্য পরিশোধের শর্তটা কি? ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর ক্যাশ মেমোর মূল্য পরিশোধের শর্তটা হচ্ছে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। চালানে
তাহলে এই তিনটা বিষয় কি থাকে, অন্তর্ভুক্ত থাকে, উল্লেখ থাকে, চালানে এই তিনটা বিষয় উল্লেখ থাকে। তাহলে দেখো এখানে আরো 15টা ম্যাথ সলভ করেও পরের ক্লাসে এই চ্যাপ্টারে তোমরা যারা নিয়মিত করতেছো ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা। 25 ব্যাচের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, এই যে গ্রুপ সাবজেক্টের উপর। আমরা এখানে 70টা লাইভ ক্লাস, 60টা রেকর্ড ক্লাস ওয়েবসাইটে হবে, আমাদের এই ইউনিক স্কুলের যে ওয়েবসাইটটা রয়েছে। এক্সাম থাকবে 30টা, এগুলো সেট করা আছে ওয়েবসাইটে। আর তোমাদের 3টা প্রিন্টেড বুক থাকবে গ্রুপ সাবজেক্টের জন্য। ধরো অনেকের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট আছে, এরা 3টা পাবে। আর যাদের ফাইন্যান্স না মার্কেটিং আছে তারা ওই 3টা পাবে। এইভাবে 3টা বই আমাদের তরফ থেকে পাঠানো হবে। এটার কোর্স ফি 500 টাকা, ডিসকাউন্টে আমরা রেখেছি 1000 টাকা। তোমরা যারা এনরোল করতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে 01854666832, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আরও বিশদভাবে জানতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ।